আসসালামু আলাইকুম। আজকে আমি আমার কিচেন থেকে আরও একটি অর্গানাইজেশন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকে শেয়ার করব স্পাইসি র্যাক বা স্পাইসি জারগুলো আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি বা কিভাবে মেনটেন করে থাকি। তো চলেন আপনাদের সাথে নিয়ে আজকে আমি আমার স্পাইসি র্যাকটা পরিষ্কার করি এবং স্পাইসি জারগুলোকে পরিষ্কার করি। তারপর কিভাবে মশলাগুলো সংরক্ষণ করি সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমেই আমি একটা ক্লিনজিং ওয়াটার তৈরি করে নিব। চলেন দেখি কিভাবে তৈরি করা যায়। রান্নাঘরে যতই আমরা কিচেন চিমনি বা কিচেন হুড ব্যবহার করি না কেন, আমাদের কিছুটা হলেও অপরিষ্কার হয়ে যায় এই জিনিসগুলি। অর্থাৎ রান্নাঘরের প্রতিটা জিনিসই কিন্তু একটু তেল চিটচিটে হয়ে যায়। তাই প্রতি মাসে একবার ক্লিন করতে হয় প্রত্যেকটা জিনিসকে। আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার এই স্পাইসি র্যাকটা পরিষ্কার করে নেই এবং স্পাইসি জারগুলোকে পরিষ্কার করে নেই। তারপর দেখিয়ে দিব কিভাবে আমি আমার মশলাপাতিগুলো সংরক্ষণ করি আর কিভাবে মশলাপাতিগুলো ব্যবহার করে থাকি। তো প্রথমে সিঙ্কে বেশ কিছু পানি নিয়ে নিব। আর যারা আপনারা মনে করেন যে আপনাদের জিনিসগুলো একটু বেশি অপরিষ্কার, তারা কুসুম গরম পানি নিয়ে নেবেন। প্রথমে দিয়ে দিচ্ছি খাবার সোডা, তারপরে দিয়ে দিচ্ছি ভিনেগার, তারপরে দিয়ে দিব যে কোনো গুঁড়া পাউডার, অর্থাৎ জেড পাউডার বা সার্ফ এক্সেল যে পাউডার ব্যবহার করেন না কেন সেখান থেকে সমপরিমাণে পাউডারও দিয়ে দিবেন। আর যদি অতিরিক্ত ময়লা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কুসুম গরম পানি দিয়ে নেবেন। এবার পানিটা ভালো করে মিশ্রিত করে নিচ্ছি। আর এখন এই পানির মধ্যে সবগুলো স্পাইসি জারগুলো ভিজিয়ে তারপর পরিষ্কার করে নিব। তো কিভাবে পরিষ্কার করছি আপনারা দেখে নিন। এই কাজগুলো কিন্তু আমাদের আজকে একদিনের কাজ না, প্রতি মাসেই কিন্তু একবার করতে হয়, সেটা বলে নিয়েছি। হয়তো অনেকেই ভাববেন যে একটা ভিডিও তৈরি করতে গিয়ে হয়তো এই কাজগুলো করেছি না। ভিউয়ার্স, আমি প্রতি মাসেই একবার করে থাকি, কারণ এগুলো হচ্ছে ক্লিনজার। এই ক্লিনজার যদি একটু ময়লা হয়ে যায়, অর্থাৎ যেটা দেখতে একদম স্বচ্ছ লাগে, সেটা কিন্তু যখন অল্প একটু ময়লা পড়ে দেখতে খুবই বাজে লাগে। সেটা যারা ব্যবহার করেন তারাই বুঝতে পারবেন। তো এভাবে প্রত্যেকটা বয়ম আমি পরিষ্কার করে নিচ্ছি, অর্থাৎ যেগুলো মশলা বয়াম থেকে বের না করে পরিষ্কার করা সম্ভব সেগুলো কিন্তু বয়ামের ভিতর রেখেই উপর থেকে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপরও একটু ভুল হয়ে যাবে, দুটো বয়াম আমার একটু মুখখাটা ভিজে গিয়েছে, তো আমার মনের সন্দেহর কারণে কিন্তু আমি এই বয়াম দুটাকে আবার ভিতর থেকে মশলাগুলো বের করে নিয়ে তারপর ওভেনে গরম করে ঠান্ডা করে ঢুকিয়ে দেন ফ্রিজে রাখবো। তো পুরো প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু প্রতিটা বয়াম এভাবে ডলে ডলে পরিষ্কার করে নিতে হয়। আর এই পানিটা এত কার্যকরী, রান্নাঘরের যে কোনো তেল চিটচিটে জিনিস পরিষ্কার হয়ে যায়। আমি মুখে বললে আপনারা হয়তো বিশ্বাস করছেন না, আপনারা ভিউয়ার্স একটু করে দেখবেন। রান্নাঘরে যদি আপনারা ডিপ ক্লিন করতে চান তাহলে এরকম খাবার সোডা, ভিনেগার আর হচ্ছে যে কোনো গুঁড়া পাউডার দিয়ে আপনারা পানিটা তৈরি করে নিয়ে তারপর পরিষ্কার করে নেবেন। দেখবেন টাইলস বা টাইলসের ফাঁকাগুলো, সমস্ত জায়গা তেল চিটচিটেগুলো পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এই বয়মটা কিন্তু একটু মুখখাটা ভিজে গিয়েছে। এটা হচ্ছে আমার একটা মশলা, এটা ফ্রাইড চিকেন তৈরি করার মশলা। এটা বেশ অনেক দিন যায়, কারণ এটা কিন্তু সচরাচর করা হয় না, খুব ঘন ঘন যে করি আমরা তা না, হঠাৎ হঠাৎ তৈরি করা হয়। সেজন্য মশলাটা কিন্তু এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয়। মানে যদি আপনারা বেশি মশলা একবারে কিনে ফেলেন সেই ক্ষেত্রে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। আর যদি অল্প, যে 1 মাস 2 মাস বা 3 মাস যায়, তাহলে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এটা সাধারণত রান্নাঘরে রাখার কোনোই প্রয়োজন নেই। আর এবারে আমি মশলাগুলোকে দেখছেন ভিতর থেকে বের করে নিয়ে ওভেনে মুড চেঞ্জ করে করে আমি একটু গরম করে নিচ্ছি। এটা গরম করে নিলেই হবে না, গরম করার পরে কিন্তু আবার একটু ঠান্ডা করেও নিতে হবে। ঠান্ডা না করলে বয়াম ভিতর থেকে ঘেমে যাবে। মশলাটা কিন্তু আমাদের গরম করে তাতে করে কোনো লাভই হলো না, তাহলে নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে গরম করে সাথে সাথে বয়ামে ঢেলে নিচ্ছি না ভিউয়ার্স, গরম করার পরে কিন্তু বেশ অনেকটা সময় ধরে এটাকে ঠান্ডা করে আমি বয়ামে ঢুকিয়েছি। হয়তো ভিডিও মেক করতে গিয়ে আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছি। আর এখন যে তিলগুলো ছিল, সাদা তিল, এগুলো বেকিং আইটেম তৈরি করতে লাগে, সেগুলো একটু মনে হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা ভাব, সেজন্য আমি এগুলো আবার গরম করে নিয়েছি এবং গরম করার পরে কিন্তু আবারও
বেশ খানিকক্ষণ সময় ধরে এটাকে পুরো ঠান্ডা করে নিয়েছি। এই তো দেখেন সব মশলার সমারোহ। এখানে খালি এই মশলাগুলো যে তা না, কিছু মশলা আছে আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা, আবার কিছু আছে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা। তো ওইগুলো তো আর বয়ামগুলো পরিষ্কার করার প্রয়োজন হয় না, ওগুলো যেহেতু ফ্রিজের ভিতর থাকে। যেগুলো রান্নাঘরে থাকে সেগুলোই একমাত্র পরিষ্কার করা দরকার হয়ে থাকে আমাদের। এখন সবগুলো জারের মুখা লাগিয়ে নিচ্ছি, আর এই জারগুলো কিন্তু আরে ফেলেন আমি প্লাস্টিকই ব্যবহার করছি আপাতত, তবে চেষ্টা করব কাচের বয়ামে ফিরে আসতে। আমাদের ঘরে কিন্তু অনেক কাচের বয়াম আসে, যেমন নাটেলা, তারপরে মধু, কফি, ভিন্ন ভিন্ন জারগুলো কিন্তু আমি সংরক্ষণ করছি। তো বেশ কিছু জার আমার আছে কাচের, আর বেশ কিছু কিন্তু আমি কিনে নিয়েছি আরএফএল থেকে। এগুলোও চেঞ্জ করব ধীরে ধীরে। তবে বর্তমানে বাজারে কিন্তু অনেক ধরনের কাচের জার পাওয়া যায়, তো কেন টাকা নষ্ট করব, তাই না? তার থেকে আমি যে বয়ামগুলো জোগাড় করে রেখেছি সেগুলো থেকেই কিন্তু আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। এবারে চলেন আপনাদেরকে সাথে নিয়ে এই স্পাইসি র্যাকটা পরিষ্কার করে নেই। আমি যে পানিটা তৈরি করে নিয়েছি সেই পানিতে কাপড়টা ভিজিয়ে ভিজিয়ে তারপরে এই র্যাকটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মশলা জারগুলো এভাবে সাজিয়ে নিচ্ছি, আপনাদের যেভাবে সুবিধা সেভাবে সাজিয়ে নেবেন। এটা কিন্তু একদিনের কাজ না, এটা প্রায় প্রতি মাসে কিন্তু আমাদের একবার করে করতে হয়। যদি অতিরিক্ত ময়লা হয় আপনাদের, তাহলে 2 বার বা সপ্তাহে 1 দিন হলেও করবেন। আর আমার যেহেতু কিচেন চিমনি আছে, তো আমি মাসে একবার করলেই আমার হয়ে যায়। এই যে মশলাগুলো এগুলো একটু ঢেলে নিলাম, আর এগুলো এখন আমি ডিপ ফ্রিজের বা নর্মাল ফ্রিজে রাখবো। চলেন ড্রাই কর্নারে রেখে দেই, যে মশলাগুলো আমি 2-3 মাস ধরে খাবো। অর্থাৎ যে মশলাগুলো আমার লাগে তবে সচরাচর লাগে না। আর এখন আমি আমার যে গুঁড়ো মশলাগুলো প্রতিদিন লাগে সেগুলো রিফিল করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন হলুদ ঢেলে নিয়েছি রাঁধুনির প্যাকেট থেকে। আমি সাধারণত গুঁড়ো মশলাগুলো কিন্তু বাজার থেকে কিনে এনে ধুয়ে তারপর ছাদে রোদে দিয়ে শুকিয়ে নিই, এবং শুকনো মরিচের বোটাগুলো ফেলে দিয়ে তারপর শুকনো মরিচটাও আবার ছাদে একটু শুকিয়ে নিয়ে ভাঙিয়ে নিয়ে আসি। তো আমার হলুদের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে, সেজন্য আমি রাঁধুনির 1 প্যাকেট হলুদ নিয়ে এসেছি। বাকি যে মশলাগুলো আছে ধনিয়া, জিরা আর হচ্ছে মরিচের গুঁড়া, সেগুলো শেষ হলে আমি একসাথে হলুদ সহ আবার ভাঙিয়ে নিয়ে আসব। তো ততদিন আমাকে কিন্তু এই কেনা মশলা রাঁধুনির উপরে নির্ভর করতে হবে। এখন চলেন একটা মিক্সড মশলা তৈরি করে নেই। হলুদ, মরিচ, ধনিয়া সমপরিমাণে নিয়ে মিক্সড করে নিচ্ছি। কারণ হচ্ছে আমরা বেগুন ভাজা, কাঁকরোল ভাজা বা মাছ ভাজা কিন্তু প্রতিদিনই করে থাকি। তখন কিন্তু 3টে মশলা জার থেকে 3 বারে মশলা নিতে গেলে অনেকটা হ্যাসেল হয়ে যায়। তো সেটাকে একটু সহজ করার জন্য 3 ধরনের মশলা আমি সমপরিমাণ নিয়ে এভাবে মিক্সড করে একটা বয়ামে রাখি। আর বয়ামের মুখাটাতেও কিন্তু লিখে নিয়েছি মিক্সড মশলা। এটাতে তো আমি যদিও অভ্যস্ত হয়ে পড়েছি, তারপরও লিখে রাখলে সুবিধা হয় যে অনেক সময় কিন্তু বাসায় গেস্ট আসে, তারা রান্না করে। তো সেক্ষেত্রে কিন্তু এই মশলার গায়ে একটু লিখে রেখেছি, তাদের সুবিধা হবে। তৈরি হয়ে গিয়েছে আমার আজকের গুছানো এবং অর্গানাইজেশন ভিডিও।